আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা দেখো, আমাদের একটা আজকে ক্লাস আমরা শুরুতে প্রথম অংশে আমরা ইলংগেশনের আরো দুই তিনটা প্রবলেম করব, তারপর হচ্ছে আমরা টেম্পারেচারের প্রবলেম গুলো দেখবো। একটু মনোযোগের সাথে থাকো, আর গত ক্লাসের মতো রিকোয়েস্ট, না বুঝলে অবশ্যই জিজ্ঞাসা করবে। না জিজ্ঞাসা করলে আমি বুঝে নেবো তোমরা তো বুঝতে পারছো, কারণ চেহারা দেখার তো সুযোগ নাই। তো তোমাদের কথাটাই আসল সমস্যা। আমাদের একটা রিজিড পেয়ার আছে এ বি সি। এ বি সি একটা রিজিড বার আছে। এটা এ পয়েন্টে হিল সাপোর্ট দ্বারা যুক্ত এন্ড এবং বি পয়েন্টে একটা স্টিল দ্বারা কি সে ঝুলানো আছে, এই দুইটা মাধ্যমে সে ঝুলানো আছে। ডিটারমাইন দ্য লার্জেস্ট, তাহলে আলটিমেট কন্ডিশন কি, এটা এক প্রান্ত হচ্ছে এতে হিল সাপোর্ট, এতে কি কোনো মুভমেন্ট থাকবে না, এবং বি হচ্ছে 2 ফিট, টোটাল দণ্ডটার এবিসি যে দণ্ডটা সেটা লেন্থ হচ্ছে 5 ফিট। তারপর 2 ফিট দূরে কি বি পয়েন্টে একটা স্টিল রড আছে, এবং সেই সেই স্টিল রডের মাধ্যমে কি ছাদের সাথে ঝুলানো আছে মনে করো। আর সি পয়েন্ট একটা লুট ঝুলানো যাইতে পারে পি। আমাদের কোয়েশ্চন হচ্ছে ডিটারমাইন দ্য লার্জেস্ট লোড পি দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড এট সি if the stress in the steel rod is limited to 30 ksa and vertical movement of C must not exceed 0.1. অর্থাৎ আমাদের সিতে একটা পি লোড বসাবো, একটা পি লোড ঝুলাবো, আমাদের বের করতে হবে পি এর সর্বোচ্চ মান কত। শর্ত কি, দুইটা শর্ত। ফার্স্ট শর্ত হচ্ছে স্টিলে যে স্টিল দণ্ডটা আছে সেই স্টিল দণ্ডটা তোমার 30 kSI এর বেশি কি লোড আসতে পারবে না, অর্থাৎ এটা স্ট্রেস আসতে পারবে না। স্টিল যেটা ঝুলানো আছে, স্টিলের প্রপার্টি গুলো দেয়া আছে, এরিয়া, লেন্থ এবং ই। স্টিলে 30 kSI এর বেশি কি কোনো লোড আসতে পারবে না, এটা হচ্ছে একটা শর্ত। আর সেকেন্ড শর্ত, সি স্বাভাবিকভাবে কি যখন টান দিব, সিতে লোড দিব, আলটিমেটলি কি স্টিল রডও কি টান করবে, টান করলে কি ইলংগেশন বাড়বে, স্টিল রডটা কি দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। স্টিল রডটা দৈর্ঘ্য বৃদ্ধি পেলে কি আমার বি পয়েন্টটা নিচে চলে যাবে, বি পয়েন্টটা নিচে চলে গেলে কি আলটিমেটলি আমরা বুঝতেছি এটা সি পয়েন্টও কি নিচে চলে যাবে, তাই না? এটা ডিফ্লেকশন শেপ যদি আমরা বলি, এখানে একটা ওজন ঝুলাইলে কি, এখানে ওজন ঝুলাইলে কি এখানে একটা টান করবে, আমরা জানি কি ফোর্স করবে, টান মানে কি ফোর্স করবে, এখানে ফোর্স করলে কি, ফোর্স করলে কি স্ট্রেস থাকবে, স্ট্রেস থাকলে কি স্ট্রেন থাকবে, সো এটা কি একটু ইলেঙ্গেট হবে। এটা যদি একটু ইলেঙ্গেট হয়, এ পয়েন্ট তো জায়গা থেকে সরার দরকার নেই, এফ তো সাপোর্টে আছে, তো যেটা হবে এটা এ অবস্থায় চলে আসবে, এরকম ইনক্লাইন্ড অবস্থায় চলে আসবে। আমাদের সেকেন্ড যে শর্ত, সি পয়েন্টের যে ডিফরমেশনটা বা এটা যে ইয়াটা তোমার মুভমেন্টটা, এটা হচ্ছে সর্বোচ্চ 0.1 ইঞ্চি হইতে পারে, 0.1 ইঞ্চি হইতে পারে ডিফরমেশন। আর একটা শর্ত হচ্ছে এখানে 30 kSI সর্বোচ্চ স্ট্রেস আসতে পারে। তো এটা একটা আমাদের জন্য সহজ, কারণ এটা এসএফডি এমডি, এটা যেহেতু আমার হিল সাপোর্ট, আমরা এটা ইজিলি বের করতে পারবো। আমরা ধরে নিলাম এখানে তোমার পি লোড থাকে, পি লোড দিলে এখানে এখানে তাহলে স্টিলে কি পরিমাণ লোড থাকে, পি স্টিল বা পিএসটি। আবার আমরা এটাও জানি যে এ পয়েন্টে মুভমেন্ট জিরো, যেহেতু এ পয়েন্টটা হিল সাপোর্ট, এ পয়েন্টে কি মুভমেন্ট জিরো, তাহলে এ থেকে যদি মুভমেন্ট নেই, এম এ ইকুয়াল জিরো, তাহলে কি 5 ইন্টু পি, এটা হচ্ছে ক্লকওয়াইজ যদি হয়, 5 ইন্টু পি হচ্ছে ক্লকওয়াইজ, ফোর্স ইন্টু ডিস্টেন্স, তাই না, পি ইন্টু 5। আর একটা হচ্ছে পি স্টিল ইন্টু 2, তাহলে 5 পি সমান, আর এখানে তো দুইটাই ফোর্স, এখানে একটা ফোর্স, এইটা একটা ফোর্স, স্টিলের একটা টান পড়বে, এটা একটা ফোর্স, আর তো কোনো ফোর্স নাই। তাহলে এই দুইটা ফোর্স দিয়ে আমরা একটা রিলেশন পেয়ে যাচ্ছি যে 5 পি হচ্ছে ক্লকওয়াইজ আর -2 পিএসটি ইকুয়াল 0। পিএসটি মানে হচ্ছে কি স্টিল যে দণ্ডটা সেটাতে আমার কি পরিমাণ ফোর্স। তো 5 পি সমান 2 পিএসটি বা পি সমান 0.4 পিএসটি, এটা একটা পেয়ে গেলাম। তাহলে আমরা পি সমান পেয়ে গেলাম কত, 0.4 পিএসটি। একটু তাহলে পি সমান চলে আসলো পি, পি সমান 0.4 পিএসটি। এখন দেখো আমাদের এই ইকুয়েশনে পি এর ভ্যালু আমরা কি জানি না, পি এর ভ্যালু জানি না, তবে আমরা জানি যে
0.4 পিএসটি সমান সমান লিখতে পারি সিগমা এসটি ইনটু কি এস স্ট্রেস ইনটু এরিয়া সিগমা এসটি ইনটু এসটি এটাকে আমরা সিগমা বলি তো আমরা আবার স্টিলের স্ট্রেস কততে লিমিট দেয়া আছে আমাদের জন্য 30 কে আছে তাহলে আমাদের এখানে এই ইকুয়েশনে স্টিলে যদি 30 কে আছে হয় তাহলে আমাদের পি এর ভ্যালু কত হবে তাহলে 30 ইনটু এরিয়া অফ স্টিল আমাদের দেখা আছে দেখা এখানে 0.5 ইঞ্চি স্কয়ার তাই না এখানে 0.5 বসে দেই তাহলে কত 15 6 কিপ মানে 6 কিপ 6 কিপ কখন হবে যখন স্টিলে স্ট্রেস 30 কেএসআই যখন স্টিলে আমরা স্ট্রেসটা বসিয়ে দিলাম 30 কেএসআই তখন দেখলাম যে আমাদের পিএফ ভ্যালু আসতে পারে কত 6 কিপ এটা একটা শর্ত দেখলাম যে যখন পি এর ভ্যালু 6 কিপ তখন স্টিলের স্ট্রেস হচ্ছে 30 কেএস একটা শর্ত শেষ সেকেন্ড যে আমাদের শর্তটা হচ্ছে কোনটা বলতো যে সি পয়েন্টের মুভমেন্ট কত হইতে পারবে সর্বোচ্চ 0.1 ইঞ্চি 0.1 ইঞ্চি তাহলে এই ফিগারটাতে আমরা দেখো যে সি পয়েন্টের মুভমেন্ট যদি 0.1 ইঞ্চি হয়ে থাকে অর্থাৎ আমরা যদি বলি যে আমাদের এটা হচ্ছে 0.1 ইঞ্চি সি যদি 0.1 ইঞ্চি যায় তাহলে বি পয়েন্টটা কতটুকু যাবে বলতো আমরা একটা রিলেশন বের করবো আমরা এটা মনে করি ডেল এসটি বি পয়েন্টটা কতটুকু যাবে আলটিমেটলি রডটা যতটুকু বড় হবে বি পয়েন্টটা তো এতটুকুই যাবে তাই না স্যার বিও তো তাহলে 0.1 ই যাবে 0.1 কি হয়ে যাবে একই জায়গা থেকে নড়বে না স্যার এ তো ফিক্সড তাহলে তো যাওয়া সম্ভব না বি কি 0.1 যেতে সম্ভব তাহলে এটাকে একটা ট্রায়াঙ্গুলার রিলেশনে যাবে তাই না ট্রায়াঙ্গুলার শেপ এটা যদি ডিফ্লেকশন হইতো আমরা যদি অ্যাকচুয়াল ফিগারটা ড্র করতাম তাহলে মনে করো এরকম এর রডটা এতে ফিক্সে থাকতো বাট কি বি আর সি বাক হয়ে যেত তাই না তো এখানে মনে করো এখানে আমার এটা আমাদের দেয়া আছে ম্যাক্সিমামের জন্য মনে করো 0.1 সি যদি 0.1 ইঞ্চি যায় বি কতটুকু যেতে পারবে বি মনে করো ডেল এসটি যাবে বি এর দৈর্ঘ্য যতটুকু বি আলটিমেটলি তো গভর্ন করব বি এর দৈর্ঘ্য বৃদ্ধি তাহলে আমরা একটা সিমিলার ট্রায়াঙ্গেল থেকে লিখতে পারি ডেল এসটি বাই 2 সমান সমান 0.1/5 অর্থাৎ সি পয়েন্ট লম্ব বাই ভূমি এখানে একটা থিটা ধরে লম্ব বাই ভূমি লিখলাম সিমিলার ট্রায়াঙ্গেলের tan থিটা সমান লম্ব বাই বড় লম্বের জন্য ভূমি হচ্ছে 5 আর ছোট লম্বের জন্য ভূমি হচ্ছে 2 তো আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি যদি আমার সি পয়েন্ট 0.1 ইঞ্চি যায় তাহলে এ পয়েন্ট কতটুকু যাবে সেটা আমরা পেয়ে যাচ্ছি তাই না 0.04 ইঞ্চি মেবি ক্যালকুলেশন করলে কত আসে 0.04 ইঞ্চি এটা আমরা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করছি তাই না এখানে সিমিলার ট্রায়াঙ্গেল লম্ব বাই ভূমি তাহলে আমাদের সেকেন্ড শর্ত হচ্ছে যে সি পয়েন্ট 0.01 ইঞ্চি যাবে অথবা বি পয়েন্ট 0.04 ইঞ্চি যাবে সি পয়েন্ট আবারও বলতেছি সি পয়েন্ট 0.1 ইঞ্চি যাওয়া যে কথা বি পয়েন্ট কি 0.04 ইঞ্চি যাওয়া একই কথা আমরা সেটা আগে দেখলাম তাহলে সি বি পয়েন্ট যদি 0.04 ইঞ্চি যায় কখন যাবে বি পয়েন্ট 0.04 ইঞ্চি যখন আমার কি হবে স্টিলের ইলংগেশন কি 0.04 ইঞ্চি হবে অর্থাৎ এই স্টিলটা যদি আমার 0.04 ইঞ্চি বাড়ে তাহলে কি আমার সি পয়েন্টটা 0.04 ইঞ্চি যাবে তো আমরা জানি ডেল এসটি সমান কি পিএসটি পিএল বাই এ লাস্ট ক্লাসে আমাদের বলছি পিএল বাই এ এখানে জাস্ট স্টিল দিছি দিকে এসটি করে লিখে দিছি তো ডেল এসটি এর ভ্যালু আমাদের জানা আছে ডেল এসটি এর ভ্যালু কত হ্যাঁ আমাদের ইলংগেশন আছে 0.04 এটা হচ্ছে 0.04 পিএসটি আমরা জানি না এল এর ভ্যালু দেয়া আছে এখানে 4 ফিট মানে 48 ইঞ্চি এ এর ভ্যালু দেয়া আছে 0.5
তারপর আমাদের ই এর ভ্যালু কত, ই এর ভ্যালু দেওয়া আছে 29 × 10⁻⁶। না দেয়া থাকলেও আমরা স্টিলের ই এর ভ্যালু আমাদের গত ক্লাসে বলছি, এটা আমাদের মুখস্থ রাখতে হবে 29 × 10⁻⁶। তো এই ইকুয়েশন থেকে আমরা পি স্টিলের ভ্যালু বের করতে পারতেছি। এই ইকুয়েশন থেকে যদি আমরা পি স্টিলের ভ্যালু বের করতে পারি, তাহলে আমাদের আরেকটা, তাহলে আমাদের একটা রিলেশন আগে তৈরি করছি, পি সমান কি 0.4 পিএসটি। একটা পি এর সাথে পিএসটি রিলেশন হচ্ছে পি হবে কি পিএসটি 40%। আগে আমরা বের করে রাখছি মুভমেন্ট নিয়ে। তো এই দুইটা রিলেশন যদি ইউজ আমরা ব্যবহার করতে পারি, দেখো মানে পিএস ডিএলএসটি সমান পিএসটি বাই এলই, তাহলে এই ইকুয়েশন থেকে আমরা পি এর ভ্যালু পেলাম, পিএসটি পেলাম 12,083 পাউন্ড। তাহলে পি কত 40% অফ 12,083 মানে 4,833 পাউন্ড। 4,833 পাউন্ড মানে কি 4.83 কিপস। 1000 দিয়ে ভাগ দিলে কি পাউন্ডে কিপে চলে যাবে, তাহলে 4.83 কিপস। তো এই কোশ্চেনটা বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু আমাকে বলো। বুঝা গেছে? স্যার এখানে তো আমরা যে দুইটা শর্ত দেওয়া আছে, হ্যাঁ, সেই দুইটা মানে শর্ত ইউজ করে মানে পুরা ম্যাথটা করছি, যেখানে এখানে 30। একটু খেয়াল করো, এখানে একটা একটা কাহিনী আছে, আমি একটু লিখতেছি যে এখানে পাইছি কত 4.83 কিপ। সেকেন্ড শর্ত হচ্ছে 4.83 কিপ, ফার্স্ট শর্ত হচ্ছে কত 6 কিপ, তাই না? তো দুইটা শর্তের জন্য দুইটা রেজাল্ট, আমরা রেজাল্ট হবে কোনটা মিনিমাম তাই এলাও করি। যদি 6 স্কিপ দেই, তাহলে 6 ক্লিপ দিলে যেটা হবে এখানে কি ইলংগেশনটা বেশি চলে আসবে, তাই না? যদি পি এর ভ্যালু 6 স্কিপ দেই, তাহলে দেখা যাচ্ছে কি আমার ডিএলএসসি টা কি 0.04 এর বেশি চলে আসবে, তাহলে এই কন্ডিশনে ফেল করবে। আমরা নরমালি সেফটির জন্য কি দুইটা ইলংগেশনটা সেফ, ইলংগেশনটা আমার কভার করে 4.83 কিপে, আর আমার তোমার স্ট্রেসটা কভার করে 6 কিপে। তাহলে আমরা কোনটা ইউজ করব, স্মলার ভ্যালু। একটা হচ্ছে 6 কিপ, একটা তাহলে হচ্ছে স্যার 4.83। 4.83। এই জন্য ইউজ দ্য স্মলার ভ্যালু, দ্যাট ইজ কি 4.83। আচ্ছা, আরেকটা আছে সিমিলার, আমরা একটু বুঝে যাব। দা রিজিড বার এবি, একটা বার আছে অ্যাটাচ টু টু ভার্টিক্যাল রড। দুইটা ভার্টিক্যাল রড দেয়া আছে এবং একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে স্টিল। সবগুলার ক্রস সেকশনাল এরিয়া, লেন্থ এবং ই এর ভ্যালু দেয়া আছে। ইজ হরিজন্টাল বিফোর, এই দুইটা ভার্টিক্যাল রড যখন আমি কোনো লোড অ্যাপ্লাই করি নাই তখন হচ্ছে তারা হরিজন্টাল ছিল। ইজ হরিজন্টাল before load P is applied. Determine the particle movement P of P if it is magnitude is 50 kilonewton. এখানে আমি একটা 50 কিলোনিউটনের লোড অ্যাপ্লাই করব। 50 কিলোনিউটনের লোড অ্যাপ্লাই করলে আমার P এর ফাইনাল কন্ডিশন কোথায় হবে সেটা আমাদের বের করতে বলা হচ্ছে। যে P পয়েন্ট একটা 50 কিলোনিউটন লোড অ্যাপ্লাই করতেছি, তাহলে P পজিশন আমাদের টোটাল লেন্থ যে দণ্ডটা এবি, যে ভার্টিক্যাল দণ্ডটা, সেটার লেন্থ হচ্ছে তোমার 6 মিটার, তাই না? 6 মিটার দণ্ডটা যখন আমরা কোনো কিভাবে একটা অ্যালুমিনিয়াম এবং একটা স্টিল দ্বারা কি ঝুলানো আছে, স্টিল এবং অ্যালুমিনিয়াম দ্বারা ঝুলানো আছে, 6 অ্যালুমিনিয়াম এই পাশে স্টিল, দুটো লেন্থ ভিন্ন। যাই হোক, ইনিশিয়ালি হরিজন্টাল ছিল, আমরা কাজটা কি করলাম, বি পয়েন্টে, দ্যাট ইজ এ পয়েন্ট থেকে 3.5 মিটার দূরে আমরা একটা লোড অ্যাপ্লাই করে দিলাম 50 কিলোনিউটন। স্বাভাবিক লোড অ্যাপ্লাই করলে কি তোমার দুইটাতেই টান করবে, কিন্তু দুইটা কি সমান পরিমাণ নিচের দিকে যাবে? দুইটার কি ভার্টিক্যাল, না স্যার, দুইটা না কখন একই সমান পরিমাণ যাইতো, যদি বি পয়েন্ট একদম মাঝখানে হইতো এবং দুইটা ম্যাটেরিয়ালস এর কি কারণ এ ই এখানে তো স্যার এবং এল দুইটা সেম আসতো। হ্যাঁ, সেম না, একটা স্টিল একটা অ্যালুমিনিয়াম। হ্যাঁ, আবার দুইটা লেন্থ, আবার স্টিল হলেও এক থাকতো না যদি লেন্থ ভিন্ন আসতো। লেন্থ ভিন্ন আসলে কি তোমার ডিফরমেশনও ভিন্ন আসতো, কারণ আমাদের সূত্র কি পি এল বাই এ, এখানে পি এল এ ই সবগুলো সেম আসতে হবে। যদি দুইটা ডিফরমেশন সেম আসতে হয়, ফোর্স সেম আসতে হবে। ফোর্স কখন সেম আসবে, যখন মধ্যবিন্দু দিয়ে যাবে। লেন্থ সেম আসতে হবে, ক্রস সেকশন এরিয়া এবং এই সবগুলো যদি সমান আসে তাহলে কি দুইটা সমান হবে। সো দুইটা সমান হওয়া সম্ভব না। তো এ এক ধরনের ডিফরমেশন হবে, বি তে এক ধরনের ডিফরমেশন হবে। আমাদের জন্য অঙ্কটা একটু সহজ এই জন্য যে এখানে আমার এই পয়েন্টটা হিল সাপোর্ট
এর তো কি রশিদে যেহেতু কানেক্টেড মুভমেন্ট রেজিস্ট করতে পারবে না, সি তো কি কোনো মুভমেন্ট রেজিস্ট করতে পারবে না। এবং এই লুপটা আমাদের 50 কিলোনিউটন দেয়া আছে। সো দেখো আমাদের তাহলে আলটিমেটলি পি এটা জানি, পি স্টিলও কত জানি না, পি অ্যালুমিনিয়ামও কত জানি না। আমরা যদি বি পয়েন্ট থেকে মুভমেন্ট নিই, দ্যাট ইজ এ পয়েন্ট থেকে মুভমেন্ট নিই, তাহলে আমাদের দুইটা ফোর্স মুভমেন্ট দেবে, একটা হচ্ছে পি অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে পি। তাহলে বি পয়েন্ট থেকে মুভমেন্ট নিলে 6 ইন্টু পি অ্যালুমিনিয়াম মাইনাস 2.5 ইন্টু কি 50, তো পি অ্যালুমিনিয়াম পেয়ে গেছি 20.83। সিমিলারলি যদি আবার এ পয়েন্ট থেকে মুভমেন্ট নেই, তাহলে আমরা ইয়ে পেয়ে যাবো, তাই না, পি স্টিল পেয়ে যাবো। সো ফোর্স দুইটা পাওয়া একদম সহজ আমাদের। তো প্রথমে আমরা কি পি অ্যালুমিনিয়াম পেয়ে গেলাম 20.83, বি পয়েন্ট থেকে মুভমেন্ট নিলাম, অ্যালুমিনিয়ামের ফোর্স পেয়ে গেলাম। অ্যালুমিনিয়ামের ফোর্স পেলে কি অ্যালুমিনিয়ামের ডিফ্লেকশন বের করতে পারবো না? বাকি সবগুলা তো দেয়া আছে, এ ই এল দেয়া আছে। যদি অ্যালুমিনিয়ামের পি অ্যালুমিনিয়াম পেয়ে গেলাম, তাহলে কি অ্যালুমিনিয়ামটা কতটুকু ইলংগেশন হলো সেটা বের করলাম। আমরা কি ডেল সমান পি এল বাই এই, তো এখানে আমাদের সবগুলো আননোন, শুধু কি আননোন ডিফরমেশন। তো এই এর মাধ্যমে আমরা যেটা পেয়ে গেলাম, অ্যালুমিনিয়ামটা কি 1.78 মিলিমিটার কি লম্বা হবে। এই অংশটা বুঝতে পারছো? ফোর্স পেয়ে গেলে আমাদের ডিফরমেশন বের করার ব্যাপার না, পিএল বাই। সিমিলারলি আমরা এখন এ পয়েন্ট থেকে মুভমেন্ট নেব, এ পয়েন্ট থেকে যদি মুভমেন্ট নেই, এ পয়েন্ট থেকে মুভমেন্ট নিলে কি আমরা পি স্টিল পেয়ে যাব। কিভাবে? এ পয়েন্ট থেকে মুভমেন্ট নিলে আমাদের মুভমেন্ট দিবে কি, এখানে 50টা মুভমেন্ট দিবে, আর এখানে 50 ইন্টু কি 3.5, আর এখানে আসবে পি স্টিল ইন্টু কি 6, 50 ইন্টু 3.5 পি স্টিল ইন্টু 6। তো দেখা যাচ্ছে আমরা পি স্টিল পেয়ে গেছি। পি স্টিল পেয়ে গেলে যেহেতু বাকি প্রপার্টি গুলো দেয়া আছে, এ ই এল দেয়া আছে, আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে আমরা স্টিলেরও কতটুকু ইলংগেশন হলো বের করতে পারবো। স্টিলের ইলংগেশন হলো 1.94। তো দুইটা ইনিশিয়ালি কি দুইটা স্ট্রেট ছিল, এখন দেখা যাচ্ছে অ্যালুমিনিয়ামটা বাড়ছে হচ্ছে 1.78, স্টিলটা বাড়ছে হচ্ছে কি 1.94। কোনটা বেশি বাড়ছে? স্টিলটা বেশি বাড়ছে, তাই না? স্টিলটা যদি বেশি বাড়ে, এটা হচ্ছে 1.94 স্টিলটা বাড়লো, আর অ্যালুমিনিয়ামটা বাড়লো 1.7। আমাদের কোশ্চেনে কি চাইছে বলতো? ডিটারমাইন দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ পি। পি এর ভার্টিক্যাল মুভমেন্ট কত? কারণ পি এর ভার্টিক্যাল মুভমেন্ট কত হবে? 1.78 হবে, অনেকে 1.94 হবে, বলো। পি এর ভার্টিক্যাল মুভমেন্ট এখন একটু বলি, তোমাদের জ্বালায় লাভ নেই। এই যে এ পিটা লাঠি তো আর কি তোমার বাঁকা হয়ে যাবে না, লাঠি হয়ে যাবে এরকম ইনক্লাইন কন্ডিশন। ইনক্লাইন কন্ডিশন হলে তোমার পি পয়েন্ট এখন থাকবে কোন জায়গায়? এই জায়গায়। তো এই জায়গা আমার তাহলে আলটিমেটলি আমাদের এখন যেটা দরকার হচ্ছে তোমার এই ডিসটেন্সটা দরকার। পি পয়েন্ট বরাবর পি এর নতুন অবস্থান থেকে পুরান অবস্থান থেকে নতুন অবস্থানের যে দূরত্বটা সেটা আমাদের দরকার, তাই না? এই ডিসটেন্স, এই ডিসটেন্সটা ব্যবহার করার জন্য আমরা জ্যামিতি ইউজ করতে পারি, যে একটা সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করতে পারি। এখানে 1.78 দিয়ে একটা কি হরিজন্টাল রেখা এঁকে ফেললাম, 1.78 দিয়ে একটা হরিজন্টাল রেখা এঁকে ফেললে মানে 1.78, মানে পি তো 1.78 যাবে, কারণ পুরো বিম তো 1.78 যাবে সবটাই, বাট এখানে এডিশনালি কি 0.26 না 94 হইতে হলে 0.16, তাই না? তাহলে টোটাল বি পয়েন্টটা যাচ্ছে কত? স্টিলটা যাচ্ছে 1.94। তাহলে এখন আমাদের এই সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করে বি পয়েন্টের ভার্টিক্যাল মুভমেন্ট বের করব। তোমরা পারবে আশা করি। এখানে তোমার এখানে যদি আমরা সিমিলার ট্রায়াঙ্গেল করি, যে 6 মিটারে বাড়ছে কত? 0.16 ভাগ 6, সরি এটা আমরা লিখি যে 0.16 ভাগ 6 কি হয়? 0.16 ভাগ 6 ইকুয়াল হবে কি তোমার ডেল্টা, একটা পি ধরে নেব, ডেল্টা পি বাই 3.5। তো
তো এই ইকুয়েশন থেকে আমরা কি ডেল্টা পি এর ভ্যালু পাবো। ডেল্টা পি এর ভ্যালু মানে ডেল্টা পিটা কোন অংশটা ধরছি একটু খেয়াল করবা। ডেল্টা পিটা আমরা যেটা ধরছি সেটা হচ্ছে শুধু ছোট অংশ, শুধু এই অংশটা, নট পুরোটা। 1.78 প্লাস ডেল্টা পি, পি এর টোটাল ডিফরমেশন হবে 1.78 1.78 প্লাস ডেল্টা পি। 1.78 তো জানি, এখন ডেল্টা পি এর ভ্যালুটা আমরা বের করতেছি। ডেল্টা পি এর ভ্যালু সিমিলার ট্রায়াঙ্গেল দিয়ে এখান থেকে পেয়ে যাব। নেক্সট পেজে দেখি, তাহলে y বাই, এখানে y ধরা হচ্ছে y বাই 3.5, মানে এখানে ডেল্টা পি যেটা ধরছি আমরা এখানে y ধরছি, y বাই 3.5 সমান সমান কি 0.16 বা 1.94 বিয়োগ 0.1.7, এটা কি 0.16 বাই 6, তাহলে y এর ভ্যালু পাচ্ছি 0.09 মিলিমিটার। তাহলে টোটাল ভার্টিক্যাল বি এর টোটাল ভার্টিক্যাল ডিফরমেশন কত হবে? প্রথমে গেল 1.78, এটা তো পুরোটাই গেল, তারপর হচ্ছে 0.09, তাহলে টোটাল বি পয়েন্টের টোটাল ডিফরমেশন হবে 1.87। টোটাল এটা ভার্টিক্যাল মুভমেন্ট হবে তোমার 1.87 মিলিমিটার। বুঝা গেছে? এই কথা বলো। জি স্যার, ঠিক আছে। এটা পারবো তোমরা, এটা নিয়ে ইয়ে করে আচ্ছা একটু দেখা দিতে। আচ্ছা, একটা রিজিড ব্লক আছে যেটার মাস হচ্ছে m, এটা তোমার দেখতেছো তিনটা দণ্ড দ্বারা কিসে সাপোর্টেড, দুই পাশে দুইটা কপার, মাঝখানে কি একটা স্টিল, তিনটা দণ্ড দ্বারা সে সাপোর্টেড। আর প্রত্যেকটা দণ্ডের এরিয়া এবং এর ভ্যালু দেয়া আছে। লেন্থ তো আমাদের ফিগারে দেয়া আছে 160, 240, 160, এবং ক্রস সেকশনাল এরিয়া দেয়া আছে। যেমন কপার দুইটা ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে না 900 মিলিমিটার স্কয়ার এবং এর ভ্যালু হচ্ছে 120 মিলিমিটার স্কয়ার। অ্যালাবল স্ট্রেসও দেয়া আছে 70 মেগাপাস্কেল, কপারটা সর্বোচ্চ 70 মেগাপাস্কেল নিতে পারে। এই প্রপার্টি গুলো কপারে দেয়া আছে, সিমিলার প্রপার্টি গুলো স্টিলের দেয়া আছে। স্টিলের যে ক্রস সেকশনাল এরিয়া এটা একটু মোটা, ওটা হচ্ছে কত তোমার 900, এটা হচ্ছে 1200, এর ভ্যালু 200 গিগাপাস্কেল এন্ড অ্যালাবল স্ট্রেস হচ্ছে 140 মেগাপাস্কেল। তো আমাদের যখন একটা জিনিস সাপোর্ট করতে হয়, তিনটা সাপোর্ট, চারটে সাপোর্ট, যাই হোক, আমাদের যখন একটা জিনিস সাপোর্ট করতে হবে তখন সেটা হচ্ছে আমরা, এখন মনে করো যদি আমি এখানে ওজনটা, একটা ওজন দিছি, এম এর একটা ওজন দিছি, এখন ওজন দিলে যদি দেখা যায় যে তোমার স্টিলটা কম বাঁকা হয়েছে, আলাদা ফিগার আছে, মনে করো তুমি দুইটা কলাম দিছো একটা বিল্ডিং এর, মনে করো দুইটা দুইটা মাটিতে বাসে বসেছে, দুইটা দুইটা কলাম বা বাস যাই বলো, যে বসানোর পর একটা এখানে একটা স্ল্যাব দিছো, মানে একটা ওজন দিছো। এখন তুমি এটার মধ্যে ওজন দিচ্ছ, দ্যাট ইজ তুমি এই কাজটা করতেছো, এখানে ওজন দিচ্ছ। তো ওজন দেওয়ার ফলে যদি তোমার স্ট্রাকচারটা এরকম বাঁকা হয়ে যায়, অর্থাৎ এর মনে করো এটা কলাম 1, এটা কলাম 1, এটা কলাম 2, এই স্ট্রাকচারটা কতক্ষণ সেফ বলবা? ততক্ষণই সেফ বলবা যখন কি তোমার দুইটা শর্তে সেফ হবে। ফার্স্ট শর্ত হচ্ছে কি তোমার এখানে এই দুইটা কলামে এমন পরিমাণ ফোর্স আসতে পারবে না বা স্ট্রেস আসতে পারবে না যার কারণে কি ম্যাটেরিয়াল ফেল করে। মনে করো আমি এখানে কংক্রিট দিয়ে বানাইলাম, কংক্রিটের ক্যাপাসিটি হচ্ছে তোমার 3000 পিএসএ। এখন যদি মনে করো আমি এখানে ফ্লুইড আমার জানা আছে মনে করো 10 কিপ, তো এই 10 কিপ লোডের জন্য আমি যেই ক্রস সেকশন এরিয়া দিছি, এই ক্রস সেকশন এরিয়া দিলে যদি আমার স্ট্রেসটা 3000 পিএস এর বেশি আসে, তাহলে কি এটা কংক্রিট ক্র্যাক করবে, ফাটল ধরবে। এটা একটা ফেলিউর হতে পারে যে আমার স্ট্রেসটাকে উইদিন লিমিটের মধ্যে থাকতে হবে। সেকেন্ড যে শর্ত সেটা হচ্ছে কি তোমার
দুইটা সেম পরিমাণ ডিফরমেশন হইতে হবে। এখন যদি মনে করো এই কলামটা অবশ্যই যে ফোর্স থাকলে স্ট্রেস থাকবে, স্ট্রেস থাকলে স্ট্রেন থাকবে। অর্থাৎ যখন বিল্ডিং ডিজাইন করি তখন আমরা ধরেই নিই কি ফোর্স আসলে বিল্ডিংটা ছোট বড় হবে কলাম। বাট এক একটা কলাম যদি এক এক রকম ছোট বড় হয়ে থাকে, মনে করো এটা এখানে লোডটা আসার পরে দেখা যাচ্ছে এই কলামটা ছোট হয়ে এই জায়গায় চলে আসছে, বাট এটা একটু কম ছোট হয়েছে, তাহলে কি আর বিল্ডিংটা সেফ থাকবে? মনে করো এখন এটার কন্ডিশন হয়ে গেছে তোমার এরকম, নতুন কন্ডিশন ফোর্স দেওয়ার পরে যদি নতুন কন্ডিশন এরকম হয়ে যায়, হ্যাঁ, তাহলে তো আর বিল্ডিংটা সেফ না, তাই না? যদি নতুন কন্ডিশন যদি এরকম হয়ে যায় তাহলে কি এটা ফেল, কারণ কি দুইটা ডিফরমেশন ভিন্ন হয়েছে, তাহলে বিল্ডিং এ কেউ থাকবে না, বিল্ডিং বাঁক হয়ে যায়। এখানে জয়েন্টও কি তখন আবার কি জয়েন্টও রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়, জয়েন্টও কি আগের মতো থাকবে। তো এই জন্য যেটা করা হয়, আমরা যখন স্ট্রাকচার ডিজাইন করবো দুইটা জিনিস খেয়াল করবো, একটা হচ্ছে স্ট্রেসটা লিমিটের মধ্যে থাকতে হবে, আর একটা হচ্ছে তোমার এক্সিয়াল ফোর্সের ব্যাপারে হচ্ছে স্ট্রেসটা লিমিটের মধ্যে থাকতে হবে, আরেকটা শর্ত হচ্ছে তোমার দুইটার কি ডিফরমেশন সমান হতে হবে। যাক, আলাদা কথা, লংতে আসি। তাহলে আমাদের যেটা প্রশ্নটা বোঝা গেছে, কপারের আমার এরিয়া দেয়া আছে 900, ইয়ের বিল 120, এলাবার এটা 70 মেগাপাস্কেল, এটা স্ট্রেসটা 70 মেগাপাস্কেল ক্রস করতে পারবে না। সিমিলারলি স্টিলটা কি 140 মেগাপাস্কেল ক্রস করতে পারবে না। কারণ আমাদের বলছে এম এর ভ্যালু সর্বোচ্চ কত হইতে পারে, অর্থাৎ সর্বোচ্চ কত লোড আমি দিতে পারবো। আমরা প্রথম শর্ত দেখি যে আমাদের যত লোডে দেয় আমাদের স্টিল এবং কপার, এখানে একটা বেনিফিট পাচ্ছি, এই পাশের কপার এবং এই পাশের কপার কি সেম, একই হাইট, একই ক্রস সেকশনাল এরিয়া এবং একই লেন্থ এবং ই। তো আমরা বলতে পারি যে কপার গুলা যতটুকু ছোট হবে স্টিলটা কি আমার ঠিক ততটুকুই ছোট হইতে থাকবে, এর কম বেশি হলে কি আমার এটা ঝামেলা হয়ে যাবে। আমরা লিখতে পারি ডেল্টা কপার সমান ডেল্টা স্টিল, অর্থাৎ কপারটা যতটুকু ছোট বড় হবে স্টিলটা কি ততটুকু ছোট বড় হবে। তো আমরা আরেকটা জিনিস খেয়াল করো, আমরা পিএল বাই এ একটা সূত্র করছি, তাই না? পিএল বাই এ, দৈর্ঘ্য ফোর্সের কারণে দৈর্ঘ্যটা হচ্ছে পিএল বাই এ, এটাকে আমরা লিখতে পারি কি সিগমা এল বাই ই, তাই না? সিগমা এল বাই ই কেন লিখতে পারি, এখানে একটা টার্ম আছে পি বাই এ, পি বাই এ কি লেখা যায়, সিগমা লেখা যায়, তাহলে কি লেখা যায় সিগমা এল বাই ই। এটা খেয়াল রাখবো, অনেক জায়গায় আমরা সিগমা এল বাই ই লিখি। তো লিখে ফেললাম সিগমা এল বাই এ, তাহলে সিগমার ভ্যালু আমরা জানি না, সিগমার ভ্যালু আমাদের জানা নাই, তাহলে সিগমা এল বাই ই কপার আর সিগমা এল বাই ই স্টিল। সিগমা কপার আর যেমন কপারের লেন্থ জানি 160, ই এর ভ্যালু দেওয়া আছে 120, তারপরে তোমার স্টিলের এল এবং ই এর ভ্যালু দেওয়া আছে। এই এগুলো ইউজ করে আমরা সিগমা এবং স্টিলের কপার এবং স্টিলের একটা দুইটা সিগমা রিলেশন পেয়ে গেলাম, যে কপারে যদি 9 কপারে যদি তোমার কি 10 কপারের স্ট্রেসটা 10 গুণ করলে এবং স্টিলের স্ট্রেসটা 9 গুণ করলে কি পরস্পর সমান। এখন আমাদের শর্ত দুইটাই আসি, দুইটা শর্ত হচ্ছে আমাদের স্টিলে কি 140 ক্রস করতে পারবে না, আবার কপারে কি 70 ক্রস করতে পারবে না, শর্ত দুইটা। তো আমরা প্রথম শর্তে আসি, যখন যদি এখন আমরা দেখি যদি স্টিলে 140 আসে, ওয়ান সিগমা এসটি সমান সমান 140, স্টিলে 140 আসলে এই রিলেশন দিয়ে কপারে আসতেছে 126, সিগমা কপার সমান সমান কি না 9/10 ইনটু সিগমা স্টিল, তাহলে 9/10 ইনটু সিগমা স্টিল করলে আমাদের কপারে আসতেছে 126। বাট কপারে 126 আসলে তো হবে না, কপারের ক্যাপাসিটি কত 70, তাহলে এই শর্ত আমাদের স্যাটিসফাই করে না। তারপরে দেখলাম যে কপারে 70 আসে, কপারে 70 আসলে স্টিলে কত আসে, রিলেশন কিন্তু এটা দিয়ে আবার চেক করব, যে কপারে যদি 70 আসে তাহলে স্টিলে কত আসে 10/9 ইনটু কপার, দ্যাট ইজ স্টিলে তখন আসে 77.78, যেটা 140 থেকে ছোট। তাহলে আলটিমেটলি আমরা কোন শর্তটা গভর্ন করবে, কপারের শর্তটা গভর্ন করবে, অর্থাৎ কপারে 70 এবং স্টিলে 77, 77.78। বুঝা গেছে? আমরা যদি স্টিলে 140 দিতে যাই, যে স্টিলটা 140 পর্যন্ত নিতে পারে দে 140 পর্যন্ত,
ততক্ষণে দেখা যাবে কপার হয়ে গেছে কত 126। এর আগে তাহলে কপারে কি 126 যাইতে পারবে? এর আগে কি কপার ফেল করবে। তো এই শর্ত মানতে পারতেছে, বাট যখন কপারে 70, কপারে 70 পর্যন্ত অপেক্ষা করতেছি, ততক্ষণ স্টিলে গেছে কত 77। তখন ওই শর্তটা ওকে, যেহেতু স্টিলের 140 পর্যন্ত লিমিট আছে, সে 140 পর্যন্ত নিতে পারবে, বাট কপারে 70 এর উপরে যাওয়ার কোনো সুযোগ নাই। এখন এতটুকু হয়ে গেলে আমাদের অঙ্কটা অনেক সম্ভব। তাহলে আলটিমেটলি এম সমান সমান, আমরা জানি ডাব্লিউ সমান সমান কি এম জি। ডাব্লিউ সমান সমান কি হবে, অর্থাৎ ইন ডাউনওয়ার্ড ফোর্স কি হবে, পি কপার প্লাস পি এসটি প্লাস পি কপার, তাই না? এই তিনটা ফোর্স মিলে কি ডাব্লিউ হবে, বা ডাব্লিউ সমান সমান এম জি হবে। সো এটা লিখছি সামেশন অফ এফ বি ইকুয়াল টু 0, ভার্টিক্যাল ফোর্স গুলো 0। তাহলে ভার্টিক্যালি উপরের দিকে আছে দুইটা কপার একটা স্টিল, 2 ইনটু পি কপার প্লাস পি স্টিল সমান সমান ডাব্লিউ, বা আমাদের এখন আমাদের এই যে পি কপার সমান সমান ফোর্স সমান সমান কি স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেস ইনটু এরিয়া এগুলো ভেঙে ফেললাম এম জি। তো এখন এই যে আমরা যে রেজাল্টটা পাইছি, কপারের জন্য স্ট্রেস বসাবো 70 আর স্টিলের জন্য বসাবো কত 77.78। এগুলা বসালে আমরা এম এর ভ্যালু পেয়ে যাবো, অর্থাৎ সর্বোচ্চ স্ল্যাব যেটা, এটা সর্বোচ্চ কত কেজি ওজন হতে পারে সেটা আমরা ইজি বুঝতে পারবো। এখানে একটু দেখো, একটু মাস বলছে কিন্তু, হ্যাঁ মাস এম, মাস বলা থেকে আমরা বাকিগুলা মাসকে ফোর্সে নেওয়ার জন্য কি ডব্লিউ সমান এম জি করে নিছি। একটু টেকনিক্যাল খেয়াল রাখো। বলো বুঝতে সমস্যা আছে কিনা বলো। না স্যার, সমস্যা নেই। সমস্যা না থাকলে কিন্তু বেশি সমস্যা, পরীক্ষার সময় কিন্তু এগুলো ডাইরেক্ট কোনোটাই আসবে। হ্যাঁ, তখন কিন্তু না বুঝলে বলো একটু, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। পরীক্ষার সময় কিন্তু আমি এত ভালো মানুষ না, গতবার আমার দুইটা কোর্সে দেখলাম যে থ্রিও পায়নি কেউ, বুঝছো? পরীক্ষার সময় আর ইয়ে না, এখন না বললে বুঝো, বলো বুঝাই দিই। পরীক্ষার সময় বললো না যে বুঝাই দেন স্যার, তখন দেখা যাবে 3 পয়েন্ট নিয়ে মন খারাপ করে লাভ নেই। আগে আগে না বুঝলে বলো, এটা ভালো। তাও তাও কোনো সমস্যা নাই, কোনো সমস্যা না থাকলে আর কি করবো বলো? আমার কাছে এখন অস্ত্র একটাই, তোমাদের জিজ্ঞাসা করা বুঝছো কি। চলো টেম্পারেচারে চলে যাই, একটু রেস্ট দিই, হ্যাঁ 1 মিনিট একটু রেস্ট নাও, মাথা ঠান্ডা করো। স্যার একটা কথা ছিল স্যার। বলো। স্যার এখন যেগুলা বোঝাচ্ছেন এগুলা তো বুঝছি স্যার, বা এগুলা বুঝতেছি, কিন্তু পরীক্ষার সময় যদি এর চেয়ে কঠিন থাকে তখন তো স্যার কি করবো স্যার তখন? ইঞ্জিনিয়ারিং তো বুঝা, বুঝলে তো পারবে। আমাদের এইসব এগুলো যারা বুঝবে তো এগুলোর বাইরে তো আর দিব না। বুঝাতে জি স্যার। আমারই কঠিন প্রশ্ন হবে না, বাট বুঝতে বুঝা থাকতে হবে। এই বিশাল আসো ক্লাসে? ID 2 বিশাল, ID 21 রাকিব, ID 4 ফাইজা। জি স্যার। বিশাল আসো? বিশাল নাই না? বিশালের আইডি আছে, বিশাল নাই। রাকিব আছো? বিশাল, রাকিব, শাওন। দেখছো, পরীক্ষা খারাপ করলে তবে যে কি করলাম, ক্লাসটা করার পরে স্যার তো। ইয়া রাকিব আছে ক্লাসে, বাট ওই যে ওর হেডফোন নষ্ট, ওই যে ও স্যার ইয়াতে লিখছে, চ্যাট বক্সে লিখছে। জি স্যার আছে। বিশাল নাই না? স্যার আছে মেবি, অনেক সময় স্যার নেটওয়ার্কের ডিস্টার্ব থাকে স্যার। দেখা গেছে আপনি কিছু বলতেছেন, সে শুনতেছেন, আবার সে বলতেছে আপনি শুনতেছেন, অনেক সময় রিফাত এরকম। আলম। ইয়েস স্যার। ঠিক আছে, আমরা টেম্পারেচারে চলে যাই।
আচ্ছা, টেম্পারেচার জিনিসটা কেন দরকার? হ্যাঁ, সিভিল ইঞ্জিনিয়ারিং এ আবার টেম্পারেচার আসবে। টেম্পারেচার তো বেসিক্যালি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কাছে, তাই না? সবচেয়ে টেম্পারেচার নিয়ে অনেক গাড়াগাড়ি করে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কারণ ওদের কি হচ্ছে, গাড়ি যখন চলে কি পার্টস পুশ গরম হয়ে যায়, একটা দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি পায়, দেখা যায় কি তোমার এক পার্টস আরেক পার্টসের ভিতরে আটকে যায়। এটা হচ্ছে ওদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কাজ। আবার ওদের কি যন্ত্র যখন ইঞ্জিন চলে, এটার মেইন কাজ কি, ইঞ্জিন চলেই কি তোমার ডিজেল পেট্রোল পুরো এগুলো কি আমার ওদের টেম্পারেচারের কাজ। তো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এতটা সিভিয়ার না টেম্পারেচারটা, বাট সামটাইমস সেটা হচ্ছে তোমার ইন্টারনাল স্ট্রেস কিছু ডেভেলপ করে, যেটার জন্য এটা সিভিয়ার। তোমরা একটু খেয়াল করলে দেখবা, যদি কোনো বড় বিল্ডিং এ যেয়ে থাকো, মানে অনেক লম্বা লম্বা বিল্ডিং যদি যেয়ে থাকো, যে অনেক লম্বা এরিয়া, তাহলে এই সব বিল্ডিং এ দেখা যায় যে তোমার কিছুক্ষণ পর পর বা 100-200 ফিট পর পর তোমার কিছু কনস্ট্রাকশন জয়েন্ট থাকে। আর মাঝখানে কিছু জয়েন্ট থাকে, মানে মাঝখানে একটু ফাঁকা অংশ রাখা যায়। বা এটাও যদি না দেখে তো তোমরা আশেপাশে বাউন্ডারি ওয়াল দেখলে দেখবে অনেক লম্বা, যেখানে বাউন্ডারি ওয়াল মানে 170 ফিট, 80 ফিট, 100 ফিট, ওইখানে একবার কিছুক্ষণ পর পর কি পাশাপাশি দুইটা কলাম দেয়া থাকে, অর্থাৎ মাঝখানে একটু গ্যাপ রাখা হয়। এটাও যদি না দেখো তোমরা ব্রিজে দেখবা যে কি তোমার ব্রিজের উপর দিয়ে যখন যাবা, তারপরে তখন দেখো কি মাঝখানে মাঝখানে কিছু গ্যাপ আছে, তাই না? গাড়ি চাকা মাঝখানে কি একটু ফাঁকা রাখা হয়। অর্থাৎ একটা ব্রিজ যদি 4 কিলোমিটার হয়ে যায়, তাহলে কি 4 কিলোমিটার পুরোটা কি একটা স্ল্যাব দেওয়া হয় না, স্ল্যাব গুলোর মাঝখানে কি তোমার গ্যাপ রাখা হয়। এই গ্যাপ রাখার কারণটা হচ্ছে যে, আবার তোমরা আরো সবচেয়ে ভালো কথা হচ্ছে, তোমরা ছোটবেলায় রেল লাইনের অঙ্ক করছিলে না, যে রেল লাইনের মাঝখানে ফাঁকা রাখা হয় কেন? জি স্যার। ওই ফাঁকা রাখা হয় কারণ কি, যখন টেম্পারেচার বেড়ে যায় দৈর্ঘ্য প্রসারিত হয় স্যার। দৈর্ঘ্য বসে যায়। দৈর্ঘ্যটা যদি তোমার এখানে যদি সে তুমি জায়গা না দাও, সে বাড়া, সে কি করবে, বাইকটা যাবে, উপরে উঠে যাবে। না তো দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে, তুমি যখন যদি তাকে জায়গায় না দাও, আবার ধরেও না রাখতে পারো, হ্যাঁ, মনে করো এই রেল লাইন তুমি যখন গ্যাপ দিলা না, তাহলে কি সে দৈর্ঘ্যটা বাইরে কি করবে, সে লাইনের উপর উঠে আবার ঢেউ খেলে যাবে। তখন হচ্ছে কি গাড়ি আর স্মুথলি চলতে পারবে। বুঝতে পারছো? যদিও জয়েন্টের কারণে এই গাড়িগুলো এখানে একটা, রেলের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কি, এখানে একটা আওয়াজ হয়, তাই না? যখন চাকাটা একটা এই জয়েন্ট গুলা পার হয়, তখন কি ঠাস ঠাস আওয়াজ হয়। বর্তমানে অবশ্য ভালো স্টিল, আর ওই অঙ্কটার আর কোনো দাম থাকবে না বর্তমানে। আমাদের মার্কেট কি ভালো স্টিল চলে চলে আসছে, যেগুলো হচ্ছে কি তোমার টেম্পারেচার, মানে গাড়ি একটা একটা গাড়ি, রেল গাড়ি গেলে কিন্তু আহামরি টেম্পারেচার উৎপন্ন হয় না, তাই না? এখানে ঘর্ষণে মনে করো কি তোমার 20-30 ডিগ্রি বা 50 ডিগ্রি উৎপন্ন হলো এডিশন, সে 50 ডিগ্রি সেলসিয়াসের জন্য যে একটা গ্যাপ রাখতে হবে, গাড়ির চাকার আওয়াজ হতে হবে, ওই দিন আর নাই। এখন যেগুলো হচ্ছে, যে স্টিল গুলো আসতেছে, সেগুলো মোটামুটি কি তোমার 50 ডিগ্রি হইলেও কি সে আহামরি কি তোমার দৈর্ঘ্য বৃদ্ধি পায় না, তো আর এখন আর গ্যাপ রাখতে হয়। যেমন আমাদের মেট্রো রেলে আর রেলের মেট্রো রেলের যে রেলগুলো বসবে, ওইখানেও কি আমার কোনো গ্যাপ থাকবে না। এর কারণ হচ্ছে এখনকার রড গুলা টেম্পারেচার নিতে পারে। যাই হোক, অন্যদিকে কথা, তো আমাদের স্টিলে যেটা হচ্ছে যে আমাদের বিল্ডিং গুলা যেমন সিমিলারলি দুনিয়া সবকিছুই কি তাপমাত্রা পেলে বড় হয়। তো আমাদের বিল্ডিং গুলো আরসিসি বা স্টিল যাই বলি, এগুলো যখন রোদে পড়ে বা এনভায়রনমেন্টের টেম্পারেচার চেঞ্জ হয়, এগুলো দৈর্ঘ্য বাড়ে বা কমে। এই দৈর্ঘ্য বাড়া বা কমার সাথে সাথে কি, যদি আমরা এগুলাকে দৈর্ঘ্য বৃদ্ধি বড় বা ছোট হওয়ার সুযোগ না দিই, তাহলে কি সেটা নিজের একটা স্ট্রেন্থ ডেভেলপ করবে, যে একটা জায়গায় বদ্ধ হয়ে কি নিজেদের মধ্যে ক্র্যাক ডেভেলপ করবে। মনে করো এখানে একটা বিরাট বাউন্ডারি ওয়াল, স্পেনে 10 ফিট করে অনেক বড় একটা বাউন্ডারি ওয়াল। এখন যদি আমি মনে করি এখানে মনে করো 100 ফিটের লম্বা একটা বাউন্ডারি ওয়াল, মনে করো যদি আমি এখানে কোনো কনস্ট্রাকশন জয়েন্ট না দিই, তাহলে দেখা যাচ্ছে কি তাপমাত্রা বাড়লো, হ্যাঁ, মনে করো আজকে মনে করো 40 ডিগ্রিতে চলে গেল। তো আমি যেদিন এটা ওয়ালটা বানাইছি, ওই দিনটা 40 ডিগ্রি ফিক্স থাকবে না, ওই দিন মনে করো তোমার ওয়ালটা যেদিন করছে ওই দিন 25 ডিগ্রি সেন্টিগ্রেড। যেদিন ওয়ালটা বানাইছে ওই দিন 25 ডিগ্রি সেন্টিগ্রেড, আস্তে আস্তে কোনোদিন রোদের দিন 40 ডিগ্রি গেছে। তাহলে এডিশনাল 15 ডিগ্রির জন্য কি সবগুলো একটু গরম হবে। সূর্যের এনভায়রনমেন্টের তাপমাত্রা 40 হলে কি ওয়ালও তো 40 হবে, তাই না? তো এই 40, এই এডিশনাল যে 15 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়লো, এটার কারণে কি ওয়াল গুলো একটু একটু বড় হবে। দেখা যাচ্ছে সবগুলো ওয়াল কি তোমার মনে করো প্রতি 10 ফিটে মনে করো 2 মিলি বড় হলো, যেটা আমরা চোখে বুঝবো মনে দেখি। প্রতি 10 ফিটে যদি 2 মিলি বড় হয়, এখানে দেখা যাচ্ছে 100 ফিট। 100 ফিটে দেখা যায় তো কি তোমার
কত 10 ফিটে 2 মিলি, 100 ফিটে মানে 20 মিলি, প্রায় 1 ইঞ্চি বড় হয়ে গেল, তাই না? এখন 100 ফিট দিলে যদি 1 ইঞ্চি বড় হয়ে যায়, এখন ওয়ালটা যদি সবগুলা বড় হয়ে যাচ্ছে, এখন যদি বড় হয়ে সে বড় হওয়ার জায়গা না পায়, হ্যাঁ মনে করো এখান দিয়ে আটকে রাখলে তুমি, এখান দিয়েও সবগুলো কি কলাম ফিক্স, সে কি করবে নিজেরা তখন কি এই যে 20 মিলিমিটার সে বাড়বে কোথায়, এই কলাম গুলার ধাক্কা দিয়ে বাড়বে, তখন দেখা যাচ্ছে কলাম টলাম এখানেও ফাটল ধরবে। এই জন্য যেটা করা হয় সেটা করা হয় যেমন 60-70 ফিট পর পর তোমার দুইটা, মনে করো এখানে একটা কলাম দিলাম, এই ওয়াল, এই জায়গায় এসে কি আরেকটা পাশাপাশি দুইটা কলাম দেখি ওয়ালটা মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট করে রাখো। এখানে দেখছো পাশাপাশি দুইটা কলাম, মানে ফুটিং একটাই দিলেও মাটির নিচে তো টেম্পারেচার চেঞ্জ বেশি না, এখানে পাশাপাশি এখানে যে গ্যাপটা থাকে এই গ্যাপটা হচ্ছে কনস্ট্রাকশন জয়েন্ট বা তোমার টেম্পারেচারের জন্য যে জয়েন্ট। বা সবচেয়ে ভালো কথা হচ্ছে তোমার হাইওয়ে, যে হাইওয়েতে আজকাল কিছু জায়গায় কি দেখছো ইয়ে আছে না তোমার রিজিড পেভমেন্ট বা ঢালাই রাস্তা, যেমন টিপরা বাজার, তারপরে তোমার বাজারের এরিয়াগুলোতে এখানে কিছু কি ওইগুলোতে দেখবা কি স্ল্যাব গুলা কি কিছুক্ষণ পর পর জয়েন্ট থাকে অর্থাৎ একটু গ্যাপ থাকে। এই গ্যাপ গুলা থাকা হচ্ছে কি তোমার যখন টেম্পারেচার বাড়ে এটা কি বড় হয়ে যায়, এখানে রাবার দেওয়া থাকে, রাবারটা কি করতে পারে যে স্ল্যাবটা বাড়লে কি রাবারের চাপ দিয়ে বড় হইতে পারে, আবার যখন ছোট হয়ে যায় রাবারটা ব্যাক করে, সেম এজ ব্রিজিং। এই হচ্ছে ইন্ট্রোডাকশন টেম্পারেচারের কাজটা। সো আমাদের যখন স্ট্রাকচার ডিজাইন করব তখন আমাদের টেম্পারেচার একটা বড় ইম্পর্টেন্ট জিনিস, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে স্ট্রাকচার ফেলও করে ফেলে যদি টেম্পারেচার কনসিডার না করা হয়, দেখা যায় স্ট্রাকচারে ফেল করে দেয়। যদি তুমি একটা ব্রিজ বানাচ্ছ, তুমি মনে করো 100 ফিটের স্প্যান, 100 ফিটে দেখা যাচ্ছে টেম্পারেচার বাড়লে তোমার 2 ইঞ্চি বড় হইতে পারে, তুমি গ্যাপ দিয়ে রাখলে 1 ইঞ্চি, তো বাকি 1 ইঞ্চি কি হবে, স্ট্রাকচারটা তখন ফেল করবে। তো আমরা দেখি এটা কিভাবে ফেল করে। তো আমরা ছোট ক্লাসে পড়ে ফেলছি, আমরা টেম্পারেচার যদি এল লেন্থের একটা বস্তুর টেম্পারেচার যদি ডেলটি পরিমাণ বৃদ্ধি করা হয় এবং এর টেম্পারেচার সহগ যদি হয় আলফা, তাহলে এর দৈর্ঘ্য বৃদ্ধি কত, আলফা এল ডেলটি। এসে পড়ছি না আমরা এটা, ডেল এল সমান সমান আলফা এল ডেল, টেম্পারেচার কারণে দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে আলফা এল ডেল। আলফা হচ্ছে টেম্পারেচার দৈর্ঘ্য বৃদ্ধি সহগ, অর্থাৎ কোন বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বৃদ্ধি করা হয় তাহলে পার ইউনিট লেন্থে সে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পাবে সেটা হচ্ছে কি টেম্পারেচার বৃদ্ধির সহগ বা মডুলাস অফ থার্মাল এক্সপানশন বা কন্ট্রাকশন। মনে আছে? দৈর্ঘ্য প্রসারণ জি সহগ, স্যার। জি বাংলায় বলছিলাম দৈর্ঘ্য প্রসারণ জি সহগ না? স্যার, এই দৈর্ঘ্য প্রসারণ সহগটাই তো হচ্ছে আলফা, যেটা এটা। এক ডিগ্রি এক মিটার একটা বস্তুর তাপমাত্রা যদি বা একক লেন্থের বস্তুর তাপমাত্রা যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি পায় তাহলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাহলে এখানে এটা কি থাকবে, এটা একক কি হবে, মিটার পার ডিগ্রি, মিটার পার ডিগ্রি সেন্টিগ্রেড, মানে তাহলে কি মিটারে এটা কাজ যাবে ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে আলটিমেটলি কি এটা একটা লেন্থের ইউনিট আসবে। এখন মনে করো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এটা কেন গুরুত্বপূর্ণ, মনে করো আমাদের একটা ক্যান্টিলিভার বিম আছে, এখন মনে করো এটা লেন্থ হচ্ছে এল, এটা আমাদের এটা যে বিমটা মনে করো স্টিল বিম, এটা একটা আলফা আমরা জানি আলফা এসটি, এবং টেম্পারেচার মনে করো আমাদের মনে করো যে কালে বানাইছি যখন বিমটা তৈরি করছি 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এখন এটা হচ্ছে 50 ডিগ্রি, মানে কি টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়বে। এখন এটা বাড়লে কি সমস্যা হবে, ক্যান্টিলিভার বিমে কোনো সমস্যা হবে না, কারণ হচ্ছে হোয়েন বডি ইজ ফ্রি টু মুভ, যে আমাদের এটা বাড়ার জায়গা দেয়া আছে, তাই না? আমার এখানে কি সে দুনিয়ার এই জায়গা পর্যন্ত বাড়লেও কি আমার কোনো ঝামেলা নেই। তো দেখা যাচ্ছে যে এখানে যদি দৈর্ঘ্যটা তাপমাত্রা বাড়ে তাহলে সে কি দৈর্ঘ্য বেড়ে যাবে, ডেল এল পরিমাণ বেড়ে যাবে বা আলফা এল ডেলটি বেড়ে যাবে, সেটা এই বরাবর বড় হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, কোনো স্ট্রেস নাই, এটা আমাদের কোনো অঙ্কে কোনো ঝামেলাই তৈরি করবে না, তাই না? স্ট্রেস ডেভেলপ জিরো, সে বাড়লে বাড়ছে, তাই না? আমার কি সমস্যা, এদিকে বাড়ার জায়গা আছে বাড়ছে। বাট ঝামেলা কখন হয়, যখন বডি ইজ ফিক্সড অর রেস্ট্রেইন, যখন বডিটাকে জায়গা নাই, দুই পাশে তুমি ফিক্স করে দিছো, এই পাশে একটা মনে করো কলাম, এই পাশে একটা কলাম ফিক্স করে দিছো, এখন তুমি টেম্পারেচার বৃদ্ধি করছো, হ্যাঁ মনে করো এখন তুমি ডেলটি পরিমাণ টেম্পারেচার বৃদ্ধি, তাহলে কি যে টেম্পারেচার বৃদ্ধি করলে কি নরমালি সে এই জায়গায় চলে আসতো, তাই না? বড় হয়ে এই জায়গায় চলে আসতো, কিন্তু তুমি এখানে সাপোর্ট দিয়ে দিছো,
এখন যদি সাপোর্ট থাকে দুই পাশে, সে তো বড় হইতে পারতেছে না, তাই না? এখন যদি সে বড় হইতে না পারে, তাহলে যেটা সমস্যা হবে সেটা কি হবে, সাপোর্ট গুলা কি তাকে চাপাই দিতে হবে। যে মনে করো সে 1 মিলি বড় হইতেছিল, বা সে ডেল এল পরিমাণ বড় হইতে চাচ্ছিল, বা ডেল টি পরিমাণ, টেম্পারেচার কারণে ডেল টি পরিমাণ সে বড় হইতে যাচ্ছিল, বাট আমাকে সাপোর্ট তো জায়গায় আছে। সাপোর্ট যদি জায়গায় থাকতে চায় তাহলে কি করতে হবে, এখানে একটা কম্প্রেশন ফোর্স ক্রিয়েট করতে হবে পি, যার কারণে কি আমরা জানি কম্প্রেশন দিলে কি সে আবার ছোট হয়ে যাবে। তাপমাত্রার কারণে 1 মিলি বড় হয়েছে বা ডেল টি পরিমাণ বড় হয়েছে, আবার কম্প্রেশনের কারণে কি ডেল পরিমাণ ছোট হইতে হবে, যাতে কি সে জায়গায় থাকে। এটাই বলেছে, দ্য ইলংগেশন ডিউ টু টেম্পারেচার চেঞ্জ এন্ড শর্টেনিং ডিউ টু সাপোর্ট রিঅ্যাকশন ইজ ইকুয়াল অর সেম। যেহেতু আলটিমেটলি আমাকে কি তার এখানে আমি বড় হইতে দিচ্ছি না, তা জায়গায় রাখতেছি, অর্থাৎ ইনিশিয়ালি এই কন্ডিশনে ছিল, ফাইনালি কি যদিও সে কি ডেল এল পরিমাণ বাড়ার চেষ্টা করছে, বাট আমি তো বাড়তে দেইনি, বিম তো আর এক্সাক্ট কন্ডিশনে আছে। বিম যদি এক্সাক্ট কন্ডিশনেই থাকে, অর্থাৎ বিমের কোনো চেঞ্জ না আসে, অর্থাৎ ইনিশিয়ালি বিমের লেন্থ ছিল যা এল, এখনো তো তার বিমের লেন্থ এল। তো বিমের লেন্থে যদি কোনো চেঞ্জ না হয়ে থাকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে তোমার কম সাপোর্ট থেকে কি কিছু ফোর্স দিতে হবে, সাপোর্ট থেকে কিছু ফোর্স দিয়ে কি তাকে চাপাই দিতে হবে, যাতে কি টেম্পারেচারের কারণে সে বড় না হয়। এবং সাপোর্ট থেকে যে ফোর্সটা সেটা মনে করি পি ফোর্স দিতে হবে, পি ফোর্স দিয়ে কি তাকে চাপাই দিতে হবে। তাহলে পি ফোর্সের কারণে সে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাস পেল, টেম্পারেচারের কারণে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পেল, দুইটা কি পরস্পর সমান। এটি আমরা স্যার বলাতে এখানে এখানে যে পি ফোর্স দিয়েছে আমি আটকে রাখতেছি, এটা কি দুই দিক থেকে দিতে হবে? ফোর্স তো দুই দিক থেকে, সাপোর্ট দুই দিক থেকে দিতে হবে না। এখান থেকে যদি পি ফোর্স না দিতে পারি, হ্যাঁ, তাহলে তো পি ফোর্স না দিলে, এখানে এ পি ফোর্স দিছে, এদিকে যদি পি না দিতে পারি তো বিমটি বাম দিকে চলে আসবে, ঠিক আছে, তাই না? তোমার একদিক থেকে রাখা যাবে, তুমি আরেকদিকে চলে যাবে না, ঠিক তোমার জায়গায় রাখতে হলে কি দুই দিক থেকে রাখা যাবে। তাহলে টেম্পারেচারের কারণে যে দৈর্ঘ্য বৃদ্ধি এবং সরি দৈর্ঘ্য বৃদ্ধি এবং পি ফোর্সের কারণে যে দৈর্ঘ্য হ্রাস, দুইটা কি পরস্পর সমান। আমরা লিখতে পারি ডেল টি সমান সমান ডেল, তো ডেল টি সমান সমান আমরা জানি কি আলফা এল ডেল টি, টেম্পারেচারের কারণে যে দৈর্ঘ্য বৃদ্ধি সেটা হচ্ছে আলফা এল ডেল টি। আর এমনি কম্প্রেশনে এখানে আলটি সাপোর্ট থেকে কি করলো, কম্প্রেশন দিল, কম্প্রেশনের কারণে বা এক্সিয়াল ফোর্সের কারণে যে ডিফরমেশন সেটা হচ্ছে পিএল বাই এই। আমাদের একটা ইকুয়েশন পেয়ে গেলাম, আলফা এল ডেল টি সমান পিএল বাই এই। তো এই ইকুয়েশন থেকে আমরা যদি একটু রিঅ্যারেঞ্জ করি, পি বাই এ কে লিখতে পারি কি সিগমা। তো আলটিমেটলি দেখা যায় আলফা, যে সিগমা যে পরিমাণ সিগমাটা ডেভেলপ করলো সেটা হচ্ছে আলফা ই ডেল টি, অর্থাৎ আলফা, অর্থাৎ যদি আমি টেম্পারেচার বাড়াই তাহলে আলটিমেটলি কি বস্তুর মধ্যে একটা কম্প্রেশন ডেভেলপ করলো, কম্প্রেশনের কারণে যে স্ট্রেসটা আসলো সেই স্ট্রেসটা হচ্ছে কি তোমার আলফা ই ডেল টি। আমরা এই রিলেশন থেকে পাইলাম। তো এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাটা সেটা হচ্ছে এই ফাইনাল যে ইকুয়েশন আমরা পাইছি সেই ইকুয়েশনে আমাদের একটা জিনিস নাই, সেটা হচ্ছে তোমার এল। এই ইকুয়েশনে কোনো এল এর টার্ম নেই, তাই না? সো স্ট্রেস যা হবে সেটা হবে ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ। তো ভাইবার সময় অবশ্যই জিজ্ঞাসা করে অনেক সময় যে স্ট্রেস ডিউ টু টেম্পারেচার চেঞ্জ কি ইন লেন্থ ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ নাকি না ডিপেন্ডেন্ট অফ লেন্থ, তখন তোমরা এটা বুঝে বলতে হবে যে এটা এই ইকুয়েশনে কোনো কি এল এর টার্ম নাই, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ লেন্থ। এর কারণটা আসলে হচ্ছে দেখো এইখানে একটা এল আছে, অর্থাৎ টেম্পারেচার কারণে দৈর্ঘ্য বৃদ্ধিও কি এল এর উপর নির্ভরশীল, আবার কম্প্রেশনের কারণে এটা কি এল এর উপর নির্ভরশীল। দুইটাই যেহেতু সমানুপাতিকে নির্ভরশীল, তো আলটিমেটলি এফেক্ট থাকবে না। টেম্পারেচার দ্বিগুণ লেন্থ দ্বিগুণ করলে কি তোমার টেম্পারেচার কারণে লেন্থ দ্বিগুণ হবে, কম্প্রেশন কারণে লেন্থ কি দ্বিগুণ হবে, দুইটা সমানুপাতিক বলে কি এটার এফেক্ট আর থাকবে না। এখন মনে করো 3 নাম্বার কেস যেটা আমরা করবো সেটা হচ্ছে, মনে করো এখানে একটা ফিক্সড সাপোর্ট আছে, এটা একটা ক্যান্টিলিভার বিম, এখানে ফিক্সড সাপোর্ট এবং ডেল দূরত্বে এখন এখানে একটা গ্যাপ রাখছি। মনে করো আমরা নলেজ যতটুকু আছে আমরা মনে করলাম ডেল পরিমাণ গ্যাপ রাখছি, যে
পরে টেম্পারেচারের কারণে এইটা বাড়তে পারে, আমরা ডেল পরিমাণ দূরে কি আরেকটা কলাম দিচ্ছি। এখন আমাদের যদি টেম্পারেচার আমরা মনে করো 30 ডিগ্রি বাড়বে ধরে ডিজাইন করছি, এখন যদি 50 ডিগ্রি বাড়ে কি হবে, তাহলে কি আপ টু 30 ডিগ্রি পর্যন্ত কি সে কোনো স্ট্রেস ডেভেলপ করবে না, তাই না? যে এখানে মনে করো যখন ডিজাইন করছি 20 ডিগ্রি ছিল, তারপরে আমরা ভাবলাম যে আরো 30 ডিগ্রি বাড়তে পারে, আরো 30 ডিগ্রি বাড়তে পারার জন্য আমরা কি করলাম, মনে করো ডেল পরিমাণ জায়গায় গ্যাপ রাখলাম, তাহলে দেখা যাচ্ছে যে হ্যাঁ 50 ডিগ্রি যখন এসে সে এই জায়গায় এসে পৌঁছেছে। সামহাউ যদি এখন আমাদের টেম্পারেচার আবার 80-90 হয়ে যায়, তাহলে কি হবে, সে আবার এটা পার হয়ে যাওয়ার চিন্তা করবে। তো এই কেসটাকে আমরা এখন দেখব। তো দেখো আমাদের ডেলটি পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করাইলাম, ডেলটি পরিমাণ টেম্পারেচার যদি ইনক্রিজ হয় আলফা সহগ হয়, তাহলে আমাদের মনে করো এটা এমন পরিমাণ বৃদ্ধি পেল কি আলফা সমান ডেল এল সমান আলফা এল ডেল, এবং এটা দেখলাম যে আমাদের এটা ক্রস করে ফেলছে। দ্যাট ইজ আমাদের যদি এটা ইয়ে না থাকতো, হ্যাঁ যদি সাপোর্ট না, সাপোর্ট সে কি করছে প্রথমে সাপোর্ট পর্যন্ত গেছে, তারপর কি যদি ফ্রি থাকতো, তো সাপোর্টটা যদি না থাকতো সে এই পরিমাণ চলে আসতো, বাড়তে বাড়তে কি সাপোর্ট পারিয়ে চলে যেত প্রথমে। তাহলে প্রথম ডেল পরিমাণ বৃদ্ধির জন্য কি তাকে কি কোনো স্ট্রেস ডেভেলপ করতে হবে না, কারণ সে তো এই অংশটা ফ্রিলি ডেভেলপ করছে। বাট আলটিমেটলি একটু খেয়াল করো তার দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে আলফা এল ডেল বা ডেল্টা এল, তাই না? এটা হচ্ছে টেম্পারেচার কারণে দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে। এর মধ্যে আলফা পরিমাণ বৃদ্ধির জন্য কি কোনো ঝামেলা হয় নাই, সে ফ্রি হয়েছে। তাহলে এই যে অংশটা সাপোর্ট পারিয়ে সে কতটুকু যাইতে চেষ্টা করছে, সাপোর্ট পারিয়ে যেতে চেষ্টা করছে ডেল এল মাইনাস ডেল্টা, তাই না? ডেল হচ্ছে ডেল এল হচ্ছে টোটাল দৈর্ঘ্য বৃদ্ধি, এই পরিমাণ, এই পরিমাণের মধ্যে সে এই অংশটা কি সাপোর্ট পার হয়ে যাইতে চাইছে, আর এই পরিমাণটা সে ইজিলি আসতে যেতে পারছে। তাহলে সাপোর্ট পার হইয়া সে যাইতে চাইছে ডেল এল মাইনাস ডেল্টা। সে সাপোর্ট পার হয়ে যে সে ডেল এল মাইনাস ডেল্টা যাওয়ার চেষ্টা করছে, সে কি আদৌ এটা যাইতে পারবে? সে আদৌ না এটা স্যার, যাইতে পারবে? তাহলে না। এই যে, তাহলে আলটিমেটলি সাপোর্ট তাকে এমন পরিমাণ কম্প্রেশন ক্রিয়েট করতে হবে, সাপোর্ট এমন পরিমাণ কম্প্রেশন ক্রিয়েট করতে হবে যাতে কি তার দৈর্ঘ্য কতটুকু হ্রাস পায়, দৈর্ঘ্য হচ্ছে ডেল এল মাইনাস ডেল্টা পরিমাণ হ্রাস। সাপোর্ট যদি এমন পরিমাণ কম্প্রেশন ক্রিয়েট করতে পারে যাতে তার দৈর্ঘ্যটা ডেল এল মাইনাস ডেল্টা পরিমাণ হ্রাস পায়, তাহলে কি সেই স্ট্রাকচারটা টিকে থাকে। তাহলে চলো আমরা তাহলে ডেল এল মাইনাস ডেল্টা যে ভ্যালুটা আছে এটা অবশ্যই কি সাপোর্টের কম্প্রেশনের কারণে যে শর্টেনিং হবে সেটা সমানুপাতিক থাকবে। তো এই ইকুয়েশন থেকে আমরা দেখতেছি ডেল এল মাইনাস ডেল্টা সমান সিগমা এল বাই ই, পি বাই এর কে সিগমা লিখলে আলটিমেটলি সিগমা সমান সমান আসতেছে হচ্ছে তোমার এই অংশ ই বাই এল আলফা এল ডেল্টি মাইনাস ডেল্টা। অঙ্ক করতে গেলে এটা আসলে আমাদের কোনো দরকারও নাই এটা বোঝার, যদি আমরা অঙ্কতে বুঝি অনেকে আবার এখন না বুঝলে কি প্র্যাকটিক্যালি যখন অঙ্কটা করবো তখন আবার বুঝতে পারবো। এবার তো বুঝা গেছে তাই না, যেমন এডিশনালি দৈর্ঘ্য কমাইতে হবে কতটুকু ডেল এল মাইনাস ডেল্টা, আর এই ডেল্টা সে ফ্রিলি এলংগেট হয়েছে, এটার জন্য আমার কোনো ঝামেলা নাই। এই অঙ্কটা দেখো, মানে তোমরা প্রশ্নটা পড়ো, আমি বলতেছি, দেখলেই বুঝে যাবে। আচ্ছা, একটা স্টিল রড আছে, একটা স্টিল রড যাই হোক তার দৈর্ঘ্য আমাদের দেয়া নাই, স্টিল রড আছে যেটার ক্রস সেকশনাল এরিয়া হচ্ছে তোমার 0.25 ইঞ্চি স্কয়ার, ক্রস সেকশনাল এরিয়া 0.25 ইঞ্চি স্কয়ার ইজ স্ট্রেসড বিটুইন টু ফিক্সড পয়েন্টস। দুইটা ফিক্সড পয়েন্টের মাঝখানে কি থাকে টান দিয়ে বড়, স্ট্রেস মানে কি টান অবস্থায়, stressed between two fixed points. The tensile load at 70 degree Fahrenheit is 1200 pound. অর্থাৎ যখন আমরা স্ট্রাকচারটা তৈরি করব তখন তাপমাত্রা ছিল কত 70 ডিগ্রি ফারেনহাইট। যখন আমরা মনে করো ইয়াটা এই বিমটা বসাবো বা স্টিলটা বসাবো তখন তাপমাত্রা হচ্ছে কি 70 ডিগ্রি ফারেনহাইট। 70 ডিগ্রি ফারেনহাইটে আমরা কি করলাম,
দুইটা যে ফিক্স সাপোর্ট আছে আমাদের, এখানে একটা ফিক্স সাপোর্ট, এই দুইটা ফিক্স সাপোর্টের মধ্যে স্টিলটা কিন্তু বসানো। আমরা বসানোর জন্য কি করলাম, 70 ডিগ্রি ফারেনহাইটে আমাদের একটা গ্যাপ থাকে। হ্যাঁ, যখন 70 ডিগ্রি ফারেনহাইট টেম্পারেচার, তখন দেখা যাচ্ছে আমাদের একটা সামথিং গ্যাপ থাকে, অর্থাৎ এই একটা গ্যাপ থাকে, এই অংশটাকে আমার পুরে না সাপোর্ট দুইটা মধ্যে। আমরা কি করলাম, 1200 পাউন্ডে টান দিলাম, তাই না? বলে দেয়া আছে যে 1200 পাউন্ডে টান দিলাম। 1200 পাউন্ডে টান দেওয়ার পরে আমরা যে কাজটা করলাম, সেই কাজটা হলো আমরা 1200 পাউন্ডে টান দেওয়ার পরে এটা একটু বড় হলো, বড় হওয়ার পরে আমরা দুইটা ফিক্সিং এর মধ্যে এটা আটকাই দিলাম। তো ইনিশিয়ালি যখন স্ট্রাকচারটা তৈরি করছি, তখন আমাদের টেনশন কত, 1200 পাউন্ড। এই 1200 পাউন্ডের জন্য সে কিছুটা ইলংগেট হলো এবং দুইটা ফিক্স সাপোর্টের মধ্যে আটকাই গেল। প্রশ্নটা বুঝাইতে পারছি? অর্থাৎ ইনিশিয়ালি দুইটা ফিক্স সাপোর্ট আছে, মনে করো দুইটা কলাম আছে, ওই দুইটা কলামের মাঝখানে যখন স্টিলটা বসাইতে আনলাম, দেখা দেখি কি স্টিলটা ছোট হয়। তো ছোট হলে কি করছে, আমরা দুইটা সাপোর্ট তো সরাইতে পারতেছি না, কলাম তো সরাইতে পারতেছি, আমরা কি করলাম, স্টিলটারে টান দিলাম। টান দিলে কি বড় হবে, PL/E। তো টান দিয়ে বড় করে আমরা 1200 পাউন্ডে টান দিয়ে, টোটাল আমার কতটুকু টান দিয়ে দিলে, 1200 পাউন্ডে টান দিলে বুঝলাম যে আমাদের বিমটা কি দুইটা ফিক্স সাপোর্টে টাচ করছে। এটা হচ্ছে তার স্বাভাবিক কন্ডিশন। আমাদের দেখতে হবে হোয়াট উইল বি দ্য স্ট্রেস এট 0 ডিগ্রি ফারেনহাইট। এখন ইনিশিয়ালি তাপমাত্রা কত, 70 ডিগ্রি ফারেনহাইট। যদি 0 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে স্ট্রেস কত হবে? তো একটু খেয়াল রাখো, ইনিশিয়ালি সে ছোট ছিল, 70 ডিগ্রিতেও কি সে ছোট ছিল, 70 ডিগ্রি ফারেনহাইটে সে ছোট ছিল। এখন যদি 0 ডিগ্রি ফারেনহাইটে থাকতো, সে আরো ছোট থাকতো না? জি স্যার, আরো আরো ছোট ছোট। থাকতো, তাহলে কি তারা আরো বেশি ফোর্স দিতে হতো, তাই না? আরো ছোট থাকলে তারা যদি সাপোর্টের মধ্যে বসায়, তাহলে কি আরো বেশি ফোর্স দিতে হতো। এই অংশটা একটু খেয়াল করো যে আমাদের আলটিমেটলি, মনে করো ইনিশিয়ালি সে এই জায়গায় ছিল যখন 70, তো যখন 0 ডিগ্রি সে কি আরো বামে আরো ছোট হয়ে যাবে, আরো ছোট হয়ে গেল। এখন আমাকে এখন তাকে কি করবে, টান দিয়ে বড় করতে হবে। হ্যাঁ, কত টানে বড় করতে হবে। টান যদি দেয় এখন আমার, তাহলে কি দুইটা স্টেপে টান দিব, একবারে একটা টান দিয়ে কি 70 এর জায়গায় নিব, 70 এর জায়গায় নেওয়ার পর আমরা বাকিটা জানি কত, 1200 পাউন্ড দেওয়া লাগবে, তাই না? 70 এর জায়গা নেওয়ার পরে আমরা বাকি অংশটা জানি কত, 1200 পাউন্ড দেওয়া লাগবে। তাহলে আমাদের টার্গেট হবে বিমটাকে টান দিয়ে কি 0 ডিগ্রি সময় টান দিয়ে একদম সাপোর্টে নেয়, সাপোর্টে নেওয়াকে আমরা টোটাল ডেল পরিমাণ বৃদ্ধি পাবো, অর্থাৎ টোটাল টান দিতে হবে যাতে কি তার দৈর্ঘ্য ডেল পরিমাণ বৃদ্ধি পায়। সো ডেল যে পরিমাণ বৃদ্ধি পায়, এই ডেলকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ডেল টি, যে 70 থেকে শূন্যতে যাওয়ার কারণে যে পরিমাণ দৈর্ঘ্য হ্রাস পেয়েছে, সেটা হচ্ছে কি ডেল টি। আর একটা হচ্ছে ডেল এস টি, সেটা হচ্ছে তোমার 70 থেকে সাপোর্ট, 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা যে কন্ডিশন, সেই জায়গা থেকে সাপোর্টে নিতে হলে যে ইয়াটা দরকার, সেটা হচ্ছে ডেল এস। তাহলে আমরা টোটাল যে ফোর্স লাগবে বা ইলংগেশন লাগবে, সেটাকে আমরা দুইটা ভাগ করলাম। একটা হচ্ছে টেম্পারেচারের কারণে 70 থেকে শূন্যতে যাওয়ার জন্য যে পরিমাণ ছোট হয়েছে, আর একটা হচ্ছে 70 থেকে সাপোর্টে নিতে হলে যে 1200 পাউন্ডের জন্য যে বড়, এটা। তো আলটিমেটলি ডেল সমান ডেল টি প্লাস ডেল এস। এই ইকুয়েশনটা বুঝতে পারছো কিনা একটু বলো। স্যার তার মানে তো হচ্ছে এখানে যখন আমার 70 ডিগ্রি ছিল, তখনও এটাকে 1200 পাউন্ড দিয়ে টান দিয়ে আমি দুটা সাপোর্টের মধ্যে বসেছি। তো 70 থেকে যদি জিরোতে চলে যায়, এখানে ছোট হয়ে গেছে, ওইটা একটা কত অংশ পরিমাণ, আমি নিতেছি। হ্যাঁ, তাহলে ওইটা একটা আলটিমেটলি অংশ হ্যাঁ ওইটা নিতেছি। একটা অংশ, এটা হচ্ছে ডেল আর টি। জি, ডেল ওইটা টি, তো রয়ে গেছে, 70 এর ওইটা পরও তো রয়ে আবার গেছে। লাগতেছে। 70 এর পরেও আরো যেটা বা লাগতেছে, সেটা তো এটা হচ্ছে লাগতেছে আরো একটা অংশ। 1200। এই দুইটা যোগ করে দিচ্ছি। তাহলে এখন আমার টোটাল ফোর্স লাগবে কত, PL/E। মানে এখন শূন্য সময় আমি যখন 0 ডিগ্রি, তখন আমি টোটাল ফোর্স দিব কত, পি, তাই না? আলটিমেটলি 0 ডিগ্রি, এটা তো এই এখন তার টেম্পারেচার, এই পিটা আমাকে দুইটা স্টেপে এই দুইটা লেন্থের যোগফল আমি আকারে বের করছি। তাহলে আমরা বলতে পারি PL/E সমান আলফা এল ডেল টি। এখানে আলফা হচ্ছে কত, আমাদের যা দেয়া আছে 6.5 × 10⁶ ইঞ্চি পার ডিগ্রি ফারেনহাইট। এল হচ্ছে কত আমার জানি না, এল কি জানি আমরা, এল জানি না। এল জানার দরকার নেই, দেখো এখানে যে তিনটি ইকুয়েশন আছে, এখানে এল আছে, এখানে এল আছে, এখানে আছে, উভয়পক্ষের এল দিয়ে ভাগ দিয়েছি। তো P/1 কে রাখতে পারি সিগমা, ই এর ভ্যালু জানি। তো P/1 কে লিখে ফেললাম সিগমা,
এল তো কাটা চলে গেল, আর ই এর হচ্ছে 29 ইনটু 10⁶, এটাও দেয়া আছে। তো আলফা দেয়া আছে, এল এর ভ্যালু কাটাকাটি চলে গেল, ডেল টি হচ্ছে 70। আর একটা আছে পিএল বাই ই, এখানে পিএল বাই ই তে আমাদের পি এল তো কাটাই চলে গেল, পি হচ্ছে 1200, এ হচ্ছে 0.25 দেয়া আছে, ই এর ভ্যালু 29। এই কোশ্চেন থেকে দেখা যাচ্ছে আমাদের সিগমার ভ্যালু হচ্ছে 17,995 পিএস। অর্থাৎ আমরা এমন পরিমাণ ফোর্সে টানতে হবে যাতে কি 17,995 পিএসআই বা 18,000 এই ধরো 18,000 পিএসআই বা 18 কেএসআই স্ট্রেস ডেভেলপ করে। তাহলে 0°C 0°F আমাদের কতটুকু স্ট্রেস লাগবে বা কতটুকু ফোর্স কত লাগবে, এটাকে 0.25 দিয়ে গুণ দিলে কি ফোর্স পেয়ে যাবে। তো 0°F কতটুকু স্ট্রেস আছে 18 কেএসআই। তো 18 কেএসআই বা তোমার 18 ইনটু 0.25 মানে কত আসে 4.25 কিপে যদি টান দেই বা 18 কেএসআই যদি স্ট্রেস ক্রিয়েট করি, তখন 0°টারে কি 0°F ইয়েটাকে টান দিয়ে আমি ফিক্স সাপোর্টে নিয়ে আসতে পারি। এটা একটা অংশ শেষ, তাহলে পার্ট এ শেষ। স্যার আমরা 18 ইনটু 0.25 কেন গুণ করতেছি স্যার এটা? আমি যদি ফোর্স চাই যে কত ফোর্সে টান দিতে তাহলে স্ট্রেস ইনটু এরিয়া না, স্ট্রেস তো 18 আর এরিয়া হচ্ছে কত 0.25। 0.4. নাইস, তাহলে আমাদের সেকেন্ড যে কোশ্চেনটা সেটা হচ্ছে এট হোয়াট টেম্পারেচার উইল বি স্ট্রেস জিরো, কত তাপমাত্রা স্ট্রেস জিরো হবে। এখন কখন স্ট্রেস জিরো হবে বলতো, তাপমাত্রা বাড়াইলে কি এক সময় সেকেন্ড কন্ডিশনে যখন তাপমাত্রা বাড়াবো তখন কি হচ্ছে এটা রডটা বড় হইতে থাকবে না, তো আস্তে আস্তে 70 থেকে যখন বাড়াইতে বাড়াইতে এমন এক বেশি বাড়াবো তখন কি হচ্ছে এই জায়গায় চলে আসে, তাই না? তাপমাত্রা বাড়ালে তো স্ট্রেস জিরো হবে, যদি এখানে তাপমাত্রা বাড়াইতে বাড়াইতে রডটাকে এই জায়গায় নিয়ে আসতে পারি তাহলে কি কোনো স্ট্রেস ডেভেলপ করবে? তাহলে কোনো স্ট্রেস ডেভেলপ করবে না, কারণ তো রড তখন কি গরম হইয়া বড় হইয়া কি আস্তে আস্তে এই জায়গা পর্যন্ত আসতে কোনো কি স্ট্রেস ডেভেলপ করবে। তাহলে আমি যদি গরম করতে থাকি 1200 পাউন্ডের টান না দিয়ে যদি গরম করতে থাকি তাও কি সে সাপোর্টে যাবে, যাবে না? অবশ্যই যাবে। তাহলে আমরা তার বলতে মানে পারি স্যার এখানে আমরা কোনো এক্সটার্নাল ফোর্স ইউজ না করে শুধু টেম্পারেচারটা বাড়াইয়া আমি এক্সটার্নাল মানে ফোর্স ইউজ করলে তার স্ট্রেস জিরো থাকবে না, তোমার শর্ত বলে দিচ্ছে কি স্ট্রেস জিরো। বুঝছি, আমি শুধু টেম্পারেচারটা বৃদ্ধি করে এটাকে সাপোর্ট হ্যাঁ, পর্যন্ত তাহলে নিয়ে কত আসতেছি। বাড়াইতে হবে, তাহলে আমরা এমন পরিমাণ টেম্পারেচার বাড়াইতে হবে যেটার কারণে কি 1200 পাউন্ড অ্যাপ্লাই করলে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায় এমন পরিমাণ টেম্পারেচার বাড়াইতে হবে যাতে কি ওই পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, তাই না? এই দৈর্ঘ্য বৃদ্ধিটা আমরা পেয়ে যাবো না, এই দৈর্ঘ্য বৃদ্ধি কত 1200 পাউন্ড অ্যাপ্লাই করার পরে এই দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, তাই না? এই পরিমাণটা এখন কি আমরা টেম্পারেচার দিয়ে কভার করব। আমরা লিখি ডেল এস টি সমান ডেল এল, টেম্পারেচার কারণে যে দৈর্ঘ্যটা বৃদ্ধি পাবে সেটা কার কারণে হবে 1200 পাউন্ডের কারণে যে দৈর্ঘ্য বৃদ্ধি দুইটা কি সমান হতে হবে, তাই না? টেম্পারেচার কারণে যে দৈর্ঘ্য বৃদ্ধি হবে এখন যেটা আমার দরকার সেটা হচ্ছে কি 1200 পাউন্ড দিয়ে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছি সেটা সমান হলে তো আমাদের রক্ত হবে জিরো স্ট্রেস। তো ওই পাশ থেকে এল এল কাটাকাটি পিএল বাই এই আর আলফা এল ডেল্টা সমান ওই পাশ থেকে এল এল কাটাই ফেললাম, তাহলে পি বাই এই সমান এত আলটিমেটলি। এখানে দেখো একটু খেয়াল করো, এখানে ডেল টি সমান কি লিখবো আমরা T2, আমরা ফাইনাল টেম্পারেচার মাইনাস আদি টেম্পারেচার এখন কত 70, T2 মাইনাস 70, আর আলফা তো জানি বাকি সবগুলো জানি, তাহলে T2 হচ্ছে 95.46, অর্থাৎ টেম্পারেচার যদি তোমার কত 25.46 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ায় তাহলে দেখা যাচ্ছে কি আমরা এডিশনাল ফোর্স লাগবে না, রডটা নিজে নিজে বড় হয়ে কি সাপোর্টের কাছে চলে যাবে, স্ট্রেস আর ক্রিয়েট হবে। বুঝতে পারছে? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আবার এক মিনিট রেস্ট দেখি, আর বড় হয়ে যাচ্ছে তো। কারো কোনো কোশ্চেন থাকলে বলো এখন। এটা আর পড়াচ্ছি না, এটা একটু দেখো, এটা পারবো।
এটা করে প্রশ্ন একটু পড়ো তোমরা। দুটা ফিক্স সাপোর্টের মধ্যে দুটা আছে, রড আছে, একটা হচ্ছে রড বা বার আছে, একটা হচ্ছে অ্যালুমিনিয়াম, একটা হচ্ছে স্টিল। অ্যালুমিনিয়ামের লেন্থ হচ্ছে 10 ইঞ্চি, স্টিলের লেন্থ হচ্ছে 15 ইঞ্চি। 10 আর 15 ইঞ্চি, দুইটাই কি ফিক্স সাপোর্ট। অ্যালুমিনিয়ামের প্রপার্টি দেয়া আছে এ, ই এবং আলফা দেয়া আছে, স্টিলেরও কি প্রপার্টি গুলো দেয়া আছে। প্রশ্ন হচ্ছে এটা স্বাভাবিক অবস্থা আছে, কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে পুরো সিস্টেমের টেম্পারেচার যদি আমরা 100 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করে ফেলি, if temperature increases by 100 degree Fahrenheit, তাহলে আমাদের কতটুকু স্ট্রেস আসবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। আবারও বলতেছি, সিস্টেমটা এটা আছে, কোনো টেম্পারেচার মনে করো 20 ডিগ্রি সেন্টিগ্রেড আছে, এটা স্বাভাবিক অবস্থা আমি সেট করলাম। এখন কোনো কি গরম টরম না করে কি 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমি 10 ইঞ্চি, দুইটা পিলারের মাঝখানে গ্যাপ আছে 25 ইঞ্চি, আমি এখানে 10 ইঞ্চি অ্যালুমিনিয়াম 15 ইঞ্চি স্টিল দিয়ে যোগ করলাম এবং এই প্রপার্টি গুলো জানি। তারপরে কি করলাম, আমরা এই সিস্টেমটাকে গরম করতে থাকলাম। দ্যাট ইজ আমরা গরম করলে কি হচ্ছে, স্বাভাবিকভাবে অ্যালুমিনিয়াম এবং স্টিলের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। বাট এখানে যেহেতু ফিক্স সাপোর্ট, দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার কি কোনো সুযোগ নাই। দৈর্ঘ্য বৃদ্ধি পাওয়ার সুযোগ না পাইলেও কি এরা কি করবে, সাপোর্ট গুলা হচ্ছে কি তোমার এখানে ধাক্কা দিয়ে এটাকে ছোট করে রাখবে। এখানে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, সাপোর্ট গুলো কি তোমার একটা ফোর্স ক্রিয়েট করবে, সেই ফোর্স দিয়ে কি আমাদের এগুলোকে ছোট করে রাখবে। আমরা ইনডাইরেক্টলি বলতে পারি যে আমাদের এটা সাপোর্ট গুলো এইভাবে চাপ দিয়ে রাখবে। যেহেতু টেম্পারেচার বাড়ছে তাহলে বড় হইতে থাকবে, সাপোর্ট গুলো এখানে চাপ দিতে হবে। প্রথমে খেয়াল করো, এই দিকে যদি সাপোর্টটা পি ফোর্স দেয়, P1 ধরি, এইদিকে সাপোর্টটা মনে করো P1 ফোর্স দিচ্ছে, এদিকে সাপোর্টটা মনে করো P2 ফোর্স দিচ্ছে। P1 এবং P2 কি সমান হইতে হবে এমন কোনো কথা আছে কি? নাই। গরম হলে বড় হইতে চাইতে থাকবে, বড় হলে সাপোর্টগুলো চাপ দিয়ে ধরবে। P1 এবং P2 কি সমান না হবে না অসমান হবে বলতো? একটা খেয়াল রাখবা, P1 এবং সমান হইতে হবে। সমান হবে, আদারওয়াইজ কি তোমার এই অ্যালুমিনিয়াম এবং স্টিল মিলে কি একদিকে চলে থাকবে। আমরা জানি F সমান mg, তো যদি F টা সামেশন অফ F0 না হয়, নিজেরা তো আর এখানে F ক্রিয়েট করতে পারতেছে না। তো সামেশন অফ F যদি 0 না হয় তাহলে এরা কি মুভমেন্টে চলে যাবে। সো P1 এবং P2 দুইটাই সমান, আমরা ধরে নিলাম এই দুটো হচ্ছে P এর সমান। এটি এই অঙ্কের জন্য সবচেয়ে বড় সত্য, বাকিগুলো তোমরা বুঝবা। আমরা সলিউশনে যাই। When temperature is increased in the system, then both bar will tend to increase in length, but due to unyielding supports, this increment in length will be counteracted by providing a compression force P in the both bar. আমি যতক্ষণ যে কথা বললাম যে ইনক্রিজটা হইতে চাইবে, বাট যেহেতু সাপোর্ট গুলো আনইয়েল্ডিং, তাহলে কি একটা কম্প্রেশন ক্রিয়েট করবে এবং কম্প্রেশন ফোর্সটা কি অবশ্যই সমান হইতে হবে, যেহেতু সাপোর্টটা স্টেবল কন্ডিশনে থাকবে। তাহলে পি, তো আমরা এই জায়গা থেকে লিখতে পারি ইনক্রিমেন্ট ইন লেন্থ ডিউ টু টেম্পারেচার, টেম্পারেচারের কারণে যে পরিমাণ লেন্থ বৃদ্ধি পাবে, ইকুয়াল হচ্ছে শর্টেনিং অফ লেন্থ ডিউ টু কম্প্রেশন। এটাতে একই, এই কথাটা আমরা তখন বললাম তাই না, যেহেতু সাপোর্ট গুলো জায়গায় থাকবে তাহলে লেন্থ যতটুকু বৃদ্ধি পাবে সাপোর্ট গুলো কি তাকে ততটুকু চাপ দিয়ে কি জায়গায় রাখতে হবে। তাহলে আমরা দুইটা জিনিসেই কি লেন্থ, তাহলে দুইটা জিনিসই টেম্পারেচার কারণে বৃদ্ধি পাবে, ডেলটি স্টিল ডেলটি অ্যালুমিনিয়াম ইকুয়াল টু কি কম্প্রেশনের কারণে ছোট হবে পি ডেল এসটি ডেল অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে টেম্পারেচার কারণে, আর এগুলো হচ্ছে সরাসরি ফোর্সের কারণে। সো এই ইকুয়েশনে দেখো আমাদের সবগুলা মানে জানা এক্সেপ্ট পি। ওই পাশে এল আছে, এল কেটে দিলাম, এল এর আমাদের এখানে এল দেয়া নাই, এল এর কাজ হবে, এল দেয়া আছে সরি, এখানে তো ওই পাশে এল কাটা যাবে না রিয়েলি সরি, এখানে তো দুইটা এল সেম না তাই না। তো আলফা এল ডেলটি, আমরা ডেলটি সমান জানি আলফা এল ডেলটি এস, স্টিলের জন্য স্টিলেরটা, অ্যালুমিনিয়ামের জন্য অ্যালুমিনিয়ামটা, আর কম্প্রেশনের জন্য পিএল এই বাই পিএল বাই এই।
এই দুইটা ইকুয়েশনে দেখো আমাদের একটু খেয়াল করো, আমাদের আলফার ভ্যালুগুলো আলাদা আলাদা দেয়া আছে, তাই না? দুইটারে আলফা দেয়া আছে, এ দেয়া আছে, ই দেয়া আছে, ল্যান দেয়া আছে, দুইটার জন্য সেম দেয়া আছে। তাহলে আলফার ভ্যালু বসাই দিলাম, এল এর ভ্যালু বসাই দিলাম 10, এলটি হচ্ছে কত 100 ডিগ্রি আমাদের বলেই দিচ্ছে। সিমিলারলি অ্যালুমিনিয়ামের জন্য আলফার ভ্যালু দেয়া আছে 6.5 10/6, অ্যালুমিনিয়াম লেন্থ 15 ইঞ্চি, টেম্পারেচার ইনক্রিমেন্ট 100 ডিগ্রি ফারেনহাইট। আর ডান পাশে শর্টেনিং যা PL/E, পি অ্যালুমিনিয়াম স্টিলের জন্য লেন্থ 10, এ হচ্ছে 2, ই সবগুলো জানা আছে এক্সেপ্ট কি পি। তো এই ইকুয়েশন থেকে কি আমরা পি এর ভ্যালু পেয়ে যাব যে কতটুকু ফোর্স সাপোর্ট থেকে আমাদের দিচ্ছে। এখন সাপোর্ট থেকে কতটুকু ফোর্স দিচ্ছে যদি আমাদের পাওয়া থাকে, আমরা স্ট্রেস পেয়ে যাব না, ফোর্স বাই এরিয়া। দুইটার এরিয়াও জানি, একটা এরিয়া হচ্ছে 2 ইঞ্চি আর একটা হচ্ছে 1.5 ইঞ্চি। তাহলে ফোর্স যদি জানা থাকে আমাদের, তাহলে স্ট্রেস পেয়ে যাব কি, জাস্ট ফোর্স বাই এরিয়া করলে কি আমরা স্ট্রেস পেয়ে যাচ্ছি। এটাই আমাদের কোশ্চেনে ছিল, তাই